ক্রমশ চাপ বাড়ছিল। বিজ্ঞানীরা বোমার জন্য প্লুটোনিয়াম তৈরির একটা রাস্তা বার করেছেন, কিন্তু এটা বিস্ফোরণের রাস্তা খুঁজে বার করা তখনও বাকি। লস অ্যালামাস একদম বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওপেনহাইমার পরিচালকের পদ থেকে পদত্যাগের কথা ভাবছিলেন। তার হতাশার মূল কারণ ছিল কিভাবে প্লুটোনিয়াম বোমাতে ব্যবহার করা যেতে পারে সেটা তারা বুঝতে পারছিলেন না। আমার মনে হয় প্রত্যেক মহান জিনিয়াসের সামনে একটা ভিশন, একটা ছবি থাকে যা তাদের সামনে এগিয়ে দেয়। ওপেনহাইমারের কাছেও এরকম একটা ছবি ছিল। যুদ্ধের আগে তিনি ব্ল্যাক হোল নিয়ে কাজ করছিলেন। সেখানে তিনি দেখেছিলেন যে যখন একটি তারা অভিকর্ষের প্রভাবে বিলুপ্ত হয় তখন এটা দানবীয় সুপারনোভা এবং ব্ল্যাক হোল হয়ে উঠতে পারে। তাহলে এটাকে একবার ভীষণ চাপে রেখে দেখা যাক কি হয়। একদম চরম ভরে পৌঁছে গেলে বিস্ফোরণ ঘটবে। আর এটাই হলো প্লুটোনিয়াম বোমার আসল রহস্য, ইমপ্লোশন। সেই সমাধান যার জন্য ওপেনহাইমার আর তার দল এতদিন অপেক্ষায় ছিলেন। ইমপ্লোশনের আইডিয়াটা হচ্ছে প্লুটোনিয়ামের সলিড বলের চারপাশে উচ্চ ক্ষমতা সম্পন্ন একরকম বিস্ফোরক লাগানো হয়, আর সবগুলো বিস্ফোরক একই সময়ে ফাটানোর চেষ্টা করা হয়, যেটা করা খুবই কঠিন। ভূমির মাঝে ম্যানহাটন প্রকল্পের গোপন গবেষণাগারে এবং তার দল আবিষ্কার করেন যে ইমপ্লোশন হল প্লুটোনিয়াম বোমার মূল চাবিকাঠি। যথেষ্ট নয়। এটা এমন একটা কাজ নাজিদের বিরুদ্ধে পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। এবার এটা কাজে লাগানোর পালা। এই ইমপ্লোশন রকেট কেন্দ্র লস অ্যালামাসের গবেষকদেরকে হেলে সাজানো হয়। যুদ্ধকালীন প্রকল্প থেকে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়, হিসেবের নতুন পদ্ধতি তৈরি করা হয়। এটা হয়ে ওঠে লস অ্যালামাসের একটা অন্যতম প্রধান সমস্যা। আমেরিকান চাপ অনুভব করতে পারছে। বিস্ফোরণ আস্তে আস্তে লস অ্যালামাস ছড়িয়ে পড়ছে। জার্মানরা কি করছে সেটা ঠিক মতো জানতে পারার কোন উপায় ছিল না। আমরা শেষ যে খবরটুকু জানতে পেরেছিলাম সেটা দিয়েই ওরা তারপর কতটা এগোতে পারে বোঝার চেষ্টা করেছিলাম। এই জরুরি অবস্থা, এইরকম চাপ সবটাই তৈরি হয়েছিল কয়েকটা টুকরো টুকরো খবর থেকে। তার গবেষণাগার ধ্বংস হয়ে যাওয়ার পর হাইজেনবার্গকে বার্লিনে ডেকে পাঠানো হয়। আমাদের রিপোর্টে যে ধাপগুলোয় আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো। তোমার পরিকল্পনা মতো চলে আমাদের অনেক সময় আর টাকা নষ্ট হয়েছে। তোমার অগ্রগতি নিয়ে আমি নিজে ফুহারকে রিপোর্ট দিয়েছি। তাকে এখন কি বলবো আমি? যুদ্ধে জার্মান ক্রমাগত হারতে থাকায় হাইজেনবার্গের উপরে চাপ আরো বাড়তে শুরু করে। সুইজারল্যান্ড, ডিসেম্বর 1944 সালের ডিসেম্বরে একদল সহকর্মীর সামনে একটি পদার্থবিদ্যার সেমিনারে বক্তব্য রাখার জন্য হাইজেনবার্গ নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ডে আসেন। আর আমেরিকা দেখে নাজিরা যাতে বোমা না পায় সেটা আটকানোর একটা বড় সুযোগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোনো সিআইএ ছিল না, কিন্তু এর পূর্বসূরি ছিল। আর এটা বলতে আমি বোঝাতে চাইছি একটি সংস্থা যা মূলত সামরিক, কিন্তু এর একজন কর্মচারী ছিলেন ভীষণ কৌতূহলী একজন মানুষ, মো বার্গ। মো বার্গ বোস্টন রেড সক্স দলের একজন প্রাক্তন মেজর লিগ বাস্কেটবল খেলোয়াড়। আর সেটা আমাদের নিয়ে যায় একটা চিন্তা ভাবনার জগতে, কিন্তু একই সঙ্গে তিনি একজন গুপ্তচর যিনি স্বচ্ছন্দে জার্মান ভাষা বলতে পারেন, যেটা স্বাধীনভাবে অন্য কিছু ভাবতে আমাদের সাহায্য করবে। এর কাজ হলো হাইজেনবার্গ বোমা তৈরির কাজে এগোচ্ছেন কিনা সেটা খুঁজে বার করা। নতুন অন্য একটা কিছু যেটা অনেকটা দেখতে লাগবে, আর এগোলে একটা ইজি ইন্টারাকশন যেটা তাকে হত্যা করা।
তিনি বিজ্ঞানী কিছু শুনছিলেন না, তিনি অপেক্ষা করছিলেন কখন হাইজেনবার্গ ভুল করে বলে বসবেন আমরা কয়েকদিনের যুদ্ধ জিতে যাব, কিংবা আমাদের একটা গোপন জিনিস আছে যেটা তোমরা কয়েকদিনই জানতে পারবে। এই একই উপাদান ভবিষ্যতের তত্ত্বের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে উঠতে পারে। বার্গ ভাবছে হাইজেনবার্গের কথায় যদি কোনো ইঙ্গিত পাই যে সে কোনো বোমা বানাচ্ছে, যেটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে গুলি করে দেব। এখানে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করলাম। তুমি এসেছ তাই না? তুমি বড় কর্তাদের বলো যদি ফিউহার বোমা চান তাহলে আমাকে কাজ করার লোক দিতে, ফলো করতে নয়। বার্গের মনে হয় এদের আজ থেকে কোনো লুকোনো তাস নেই, তাই সে হাইজেনবার্গকে হত্যা করে না। বার্গ ঠিকই বুঝেছিলেন ইউরেনিয়াম পরমাণু ভাঙতে পারার প্রাথমিক সাফল্যের পর গবেষণাগারের দুর্ঘটনায় তিনি অনেকটা পিছিয়ে পড়েন। তারপর তিনি আরো বেশি দূরে এগোতে পারেননি। উনিশশো 1945-এর বসন্তে যুদ্ধক্ষেত্রে নাৎসি জার্মানির দুর্দশার সূচনা ঘটে। বার্লিনে বোমাবর্ষণ করা হয়, সোভিয়েতরা ক্রমশ এগিয়ে আসে। হাইজেনবার্গ দক্ষিণ জার্মানিতে তাঁর গবেষণা চালিয়ে যান, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে যে বিপুল সম্পদের প্রয়োজন তা নাৎসি জার্মানি তাকে আর দেয় না। হিটলার তার বিজ্ঞানীদের বিশ্বাস করেননি, তিনি তাদের সিরিয়াসলি নেননি, তাই তিনি বোমা পাননি। জার্মানদের প্রকল্প শুরু থেকেই এদিক দিয়ে বেশ খানিকটা পিছিয়ে ছিল। 1945 সালের 3রা মে হাইজেনবার্গ জার্মানির অন্যান্য সেরা বৈজ্ঞানিকদের সঙ্গে মৃত্যু শক্তির হাতে বন্দী হন। নাৎসিদের জন্য কাজ করা তার এখানেই শেষ। কিন্তু তিনি স্বয়ং হাইজেনবার্গ বিশ্বের সেরা পদার্থবিদদের মধ্যে একজন। এরপরে অন্যান্য জার্মান বৈজ্ঞানিকদের সাথে তাকেও ইংল্যান্ডের এক জায়গায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ করে বোঝার চেষ্টা করা হয় যে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারে তারা ঠিক কতটা জানেন। নাৎসিদের পারমাণবিক বোমা তৈরি করতে এখনো ঢের দেরি আছে বুঝতে পেরে মিত্রশক্তির দেশগুলো স্বস্তি পায়। আমেরিকানরা চারিদিকে দেখে ভাবলো ওরা মাত্র এইটুকু এগোতে পেরেছে, এ তো আমাদের কবেই হয়ে গেছে সেই 1942 সালে। 3 বছর সময় এবং $200 কোটি খরচ করার পর রবার্ট ওপেনহাইমার একটি পারমাণবিক বোমা বানিয়েছেন, যেটা এবার ফাটিয়ে দেখা হবে।